ওয়ালাইকুম এভরিওয়ান। শুরু করছি নীল চিরকুট গল্পের প্রথম পর্ব। লেখনীতে নৈশিন আহমেদ রোদেলা। গ্রীষ্মের তাণ্ডব শুরু হয়েছে মাত্র। আকাশে তেজস্বী সূর্য, রোদের তাপ উত্তাপ হয়ে উঠেছে পিচ ঢালা রাস্তা, ফুটপাত। শাহবাগ জাতীয় গ্রন্থাগারে দ্বিতীয় তলায় ফ্যানগুলো দ্রুত গতিতে ঘুরছে। চারপাশে পিনপত নীরবতা। ভ্যাপসা গরমে ঘেমে নিয়েই চাকরির বই ঘাটছে বিভিন্ন বয়সের পাঠক। গ্রন্থাগারে একদম কোণার দিকে বিরক্তকর ভঙ্গিতে বসে আছে নীরা। সামনে রাখা বইয়ের এক আধ পাতা পাল্টে দেখে নিয়ে ফিসফিস করে বলল, তুই কি তোর পাগলামোটা বন্ধ করবি না নমু? এভাবে আর কতদিন? সহ্যেরও তো একটা সীমা থাকা উচিত। তোর কি বিরক্ত লাগে না? নম্রতা জবাব দেয় না। সামনে থাকা চিরপরিচিত ফিলোসফির বইটি আবার উল্টে পাল্টে দেখে। বইয়ের মোলাটের নিচের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় নীরা। এবার চেতে উঠে বলল, আর কতবার দেখবি এই বইটি? 3 বছর ধরে তো দেখছিস, কিছু পেয়েছিস? নীরার উচ্চস্বরে কয়েক জোড়া বিরক্তকর চোখ তাদের ওপর এসে পড়ল। নীরা ঝটপট গলা স্বর নিচু করলো, চাপা স্বরে ফিসফিস করে বলল, নমু, পাগলামি করিস না। আজকালকার যুগে এমন একটা শুধুই কল্পনা। কেন এত সিরিয়াস হচ্ছিস বলতো? 3টা বছরে কি থেকে কি হয়ে গেছিস জানিস? একবার তাকিয়ে দেখেছিস নিজেকে? 1919 নয়, একটা 2019। বোঝার চেষ্টা করে একটু। নম্রতা জবাব না দিয়ে উঠে দাঁড়ায়। হাতের বইটা নির্দিষ্ট জায়গায় খুব যত্নে করে রাখলো। ডান হাতের আঙ্গুলগুলো দিয়ে খুব যত্ন করে ছুঁয়ে দিল বইটার গা। সাথে সাথে বুকের ভেতর উথাল হলো একদলা কান্না। নম্রতা মুখ ফুলিয়ে নিঃশ্বাস ফেলল। এদিকে ওদিকে তাকিয়ে চোখ গড়ালো, এদিক ওদিক তাকিয়ে চোখের জল গড়ানো আটকালো। আর কত কাঁদবে সে? প্রতিদিনই তো এমনই হচ্ছে। প্রতিটা মুহূর্ত তো নিঃশ্বাস আটকে আটকে বেঁচে আছে সে। নীরা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। নম্রতা কাঁধে অলসতা স্পষ্ট করে বলল, ক্লাস টাইম হয়ে গিয়েছে দোস্ত, এবার তো চল। আর কতক্ষণ থাকবি? নম্রতা ছোট নিঃশ্বাস ফেলে বলল, চল। কথাটা বলে কয়েক সেকেন্ডে দাঁড়িয়ে থাকে নম্রতা। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ফিলোসফিয়ার ময়লা হয়ে আসা মোলাটির দিকে। তারপর ধীরে ধীরে গভীর পায়ে বেরিয়ে যায়। নীরা খানিক অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। ছোট্টবেলায় উচ্ছল বান্ধবীটির এমন কি বদলে যাওয়ার দেখে বুকের ভেতর চিনচিন করে ব্যথা অনুভব হয়। মনটা সেই অজ্ঞাত পুরুষের প্রতি ভয়ানক রাগে ফুঁসে ওঠে, মুহূর্তেই নিভে যায়। কে জানে আদৌ সেই পুরুষ নাকি কোনো মহিলা? ভার্সিটি ক্লাস শেষ রোকেয়া হলের দিকে হাঁটছিল নম্রতা আর নীরা। বরাবরের মতোই চুপচাপ নীরবতা, গল্প ঝুড়ি, নীরব শ্রোতা নীরা ছোট থেকে কম কথা বলে। মেয়েটা আরো নম্রতা চঞ্চল, কিন্তু সেই সিন্ডিডের পর অদ্ভুতভাবে বদলে গেল সব। নম্রতার চঞ্চলতা শরতের শিউলির মতোই ঝরে পড়ল। দুই বান্ধবীর মধ্যে তৈরি হলো তীব্রত নীরবতা। সে চুপচাপ দূর করতে থাকলো ইন্ট্রোভার্ট। নীরা নিজেদের প্রকাশ করতে শিখলো। নম্রতা ব্যস্ত রাখার জন্য চেষ্টা করতে লাগলো, কিন্তু নম্রতা আটকে থাকার মতো সচল হলো না। হাজারো ব্যস্ততা, হাসি মজার মাঝে এক চিলতে উদাসীনতা তার চোখে মৃদু দৃষ্টি বসতি গেড়ে বসিল। সেই দৃঢ় বসতি নাড়িয়ে দেওয়ার ক্ষমতা কি নীরার আছে? রোকেয়া হলের প্রধান ফটকের কাছেই আসতেই হঠাৎই দাঁড়িয়ে পড়ল নম্রতা। নীরার নম্রতাকে দেখে কয়েক পা এগিয়ে গিয়েছে। পিছনে ফিরে ভুরু কুঁচকে বলল, কিরে দাঁড়িয়ে পড়লি যে, কি হয়েছে? নম্রতা জবাব না দিয়ে ফটকের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটির হাতের দিকে তাকিয়ে রইল। মেয়েটির হাতে 10-12টা পাতলা নীল রঙের কাগজ রোল করে ধরে রেখেছে হাতে। নীরা জবাব দেয় না পেয়ে নম্রতার দৃষ্টি অনুসরণ করে মেয়ের হাতের দিকে তাকায়। তারপর নরম কণ্ঠে ডাকলো, নবু। নম্রতা ছোট নিঃশ্বাস ফেলে তাকালো, হাসার চেষ্টা করলো, কিছু না, চল। নীরা দীর্ঘশ্বাস গোপন করে মাথা নাড়ালো। নম্রতা গোপন রাখা অশ্রুগুলো যেন আজও বেহায়ার মতো ঝরবে, তা বুঝতে পেরেছে নীরা।
এটা তো দেখে আসছে দিনের পর দিন, 1-2 সপ্তাহ ঠিকঠাক, তারপর আবার শুরু হয় নর্মতা ধুকে ধুকে কান্না। আচ্ছা, এত বড় মেয়ে কি এত আবেগ সাজে? নীরার আপ্লুত প্রশ্নের উত্তর দেয়, বড় বড় ছোট বড় কি, মেয়ে মানে তো আবেগের আটখানা। হলে পৌঁছে প্রয়োজনীয় কাগজগুলো বেশ স্বাভাবিকভাবেই রাখলো নর্মদা। গোসল খাওয়া শেষ করে বিছানায় গা এলালো। বিছানায় গা এলিয়ে দেওয়ার পরপরই উপলব্ধি করলো সে ভীষণ ক্লান্ত। শরীরের ভারটা বোধহয় আর বয়ে চলা যাচ্ছে না। মাথাটা ঝিমঝিম করছে, বুকে জমিয়ে রাখা কান্নাগুলো উতলে উঠছে। নর্মদা ফ্যানের সুইচ অন করে আগাগোড়া কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়লো। ক্লান্ত চোখগুলো বন্ধ করতেই বুকে অসহনীয় এক ব্যথা চিনচিন করে উঠল। নর্মতা হুড়মুড় করে উঠে বসলো। টেবিলের ড্রয়ারে থাকা পুরনো ডায়েরিটা বের করে বুকে চেপে ধরলো। গলায় খানিকটা কাঁপছে তার, বোধহয় কান্না পাচ্ছে। নর্মতা বিছানার সাথে লাগানো দেওয়ালে ঠেস দিয়ে বসলো। চোখ দুটো বুজে নিয়ে বুক ফুলিয়ে শ্বাস নিল। ডায়েরিটা আরো শক্ত করে চেপে ধরে বুকে। মনের কারণে সে ভেসে উঠল প্রায় 4 বছর আগের অদ্ভুত সুন্দর দিনগুলো। তখন কতটাই চঞ্চল ছিল নম্রতা। 2015 সাল, মাত্রই কলেজে পা রেখেছে নম্রতা। দীর্ঘ সময় গার্লস স্কুলে কাটানো মেয়েগুলো যেমন কলেজে উঠে পাখা মেলে দেয় আকাশে, ঠিক তেমনভাবে পাখা ছাড়িয়েছিল নর্মতা। ক্লাসের বাইরে বান্ধবীদের সাথে আড্ডা দুষ্টুমিতে ছেয়ে গিয়েছিল সে। কিভাবে একদল ছেলে বন্ধু জুটিয়ে নিয়েছিল, কিন্তু কারোর সাথে তেমন একটা ঘনিষ্ঠ হয়ে উঠতে পারেনি। উকিল বাবার 2টি মেয়ে, বড়জনী নম্রতা, ছোট বোন নন্দিতা তখন ক্লাস 1-এর গণ্ডিতে পা দিয়েছে মাত্র। বাবার আদুরে হয় বাড়িতে তখন অবাধ স্বাধীনতা। সকালে কলেজের নামে বেরিয়ে সন্ধ্যা 5টার আগে বাসায় ফিরে গেলেই সব দোষ মাফ। নম্রতা তখন শাহবাগেই থাকতো। তাদের ধানমন্ডির বাড়িটা কমপ্লিট হয়নি তখনও। সে বছরে বান্ধবীদের সঙ্গে পেয়ে জাহাঙ্গীরনগর থেকে শুরু করে রবীন্দ্র সরোবর চষে বেড়ানো হলো তার। বাসায় বেশ কয়েকবার জব্বর বকুনিও খেলো। ভালো মেয়ের পদবি সরে গিয়ে দুষ্টু ফাজিল মেয়ের পদবিগুলো সে বছর পাওয়া হয়েছিল। এই দুষ্টুমি ভরা জীবনে হঠাৎই একটি অঘটন বা ঘটনার প্রবাহতা এলো। কলেজে ফাঁকি দিয়ে বান্ধবীদের নিয়ে বসলো শাহবাগ জাতীয় গ্রন্থাগারে। সে সময় নম্রতা ব্যতীত বান্ধবীদের প্রায় সবারই বয়ফ্রেন্ড ছিল। নম্রতা প্রেম ভালোবাসা পছন্দ করে না তেমনটাও নয়, বরং প্রেম নিয়ে নম্রতা ছিল অন্যরকম বিলাসিতা। ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা সামনাসামনি প্রেম তো সবাই করে। নম্রতার ইচ্ছে ছিল সামনাসামনি প্রেম না করে চিঠিতে প্রেম করবে, একদম সেই আগের যুগের মতো। সপ্তাহে একটা চিঠি পাওয়া, দূর দূর বুকে সেই চিঠি পড়া, বুক ভরা আবেগ নিয়ে চিঠি লেখা, অপেক্ষা করা, আরো কত কি। নম্রতা এমন উদ্ভট কথায় হেসে কুল পেত না নীরা। সেবারও তাই হলো। নীরা হাসতে হাসতে বলল, ধুর, এমনও হয় নাকি? ওইসব শুধু কল্পনাতে সম্ভব। এটা তোর মান্ধাতার আমল না দোস্ত। 2015 সাল, এখন প্রথম দিন প্রেম করে দ্বিতীয় দিন বন্ধুদের ফাঁকা বাসা খুঁজে বেড়ায় ছেলেরা। সেই যুগে তুই এসে চিঠিতে প্রেম, তাও আবার না দেখে? ইম্পসিবল। অমন ছেলে বাংলাদেশে কেন, এই পৃথিবীতে কোথাও এখন আর খুঁজে পাবে কিনা সন্দেহ। নম্রতা মুখ ফুলিয়ে বলল, একদম ফাউল আলাপ করবি না বলছি। প্রেম করতে হলে চিঠিতে প্রেম করব, তবুও না দেখ, একদম পুরাতন যুগের মতো আমাদের যোগাযোগ, শুধু সেটাই সোর্স থাকবে হলো চিঠি। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কিচ্ছু না। একটা চিঠি পাওয়ার আশায় ক্যালেন্ডারে দিন গুনবো, আর তখন সেই অনাকাঙ্ক্ষিত চিঠিটা পাবো, তখন এক মুঠো স্বর্গীয় সুখ আছড়ে পড়বে আমার বুকে। ভাবতে পারছিস? নীরা বইয়ের পাতা উল্টাতে তাচ্ছিল্য ভরে হাসলো, মাথা নেড়ে বলল, পাচ্ছি। তুই যে দিন দিন পাগল হয়ে যাচ্ছি তা বেশ ভালোই বুঝতে পারছি আমি। শোন দোস্ত, এগুলা আগলা স্বপ্ন দেখা বন্ধ কর। তুই আধুনিক যুগে এসে যোগাযোগে এত উপকরণ থাকা সত্ত্বেও কেন ছেলে একটা চিঠি পাওয়ার আশায় বসে থাকবি বল? আগে প্রেম করার আর কোনো রাস্তা ছিল না, তাই বলে চিঠি চালান হতো। এখন সেই সমস্যা নেই। যে জিনিসটা সহজে পাওয়া যাচ্ছে তার জন্য তো অপেক্ষা কেন? নম্রতা উৎসাহ নিয়ে বলল, তুই বুঝতে পারছিস না, সহজ জিনিস তো সবাই পায়। ভালোবাসা তো সহজ হয়ে গিয়েছে বলেই তো এখন আর ভালোবাসার মূল্য নেই। প্রথমবার দেখা যায়, দ্বিতীয়বার দেখা হতেই বলে আই লাভ ইউ, মানে কোনো ফিলিংস নাই। বলতে হয় বলে বলেছে, বলতে না হলে বলতো না। আই লাভ ইউ শব্দটা
যোগাযোগ সহজলভ্যতার জন্য এতটা ঠুকনো আর সস্তা হয়ে গিয়েছে, কিন্তু আমার প্রেম হবে ইউনিক। চিঠিতে দুজনের আবেগ থাকবে, অপেক্ষা থাকবে, এক চিঠি বারবার পড়ার অনুকূলতা থাকবে। তারপর ধীরে ধীরে গড়ে উঠবে বন্ধন, যোগ্যসূত্র। নীরা হাতে জোর করে নিচু স্বরে বলল, আমারে ক্ষমা দে মা, এইসব পাগলা আলাপ দয়া কইরা করিস না। মানুষ তোরে পাবনায় দিয়াইব। জীবনটা সিনেমা নয় দোস্ত, তুই তো রীতিমতো বাংলা সিনেমার রচনা করে ফেলেছিস। নর্মতা ফুঁসে উঠে বলল, ঠাইসা লাগামো একটা চর। তোর বিশ্বাস করতে ইচ্ছা না করলে করিস না। জোর করছে কে? চিঠিতে প্রেম হবে কি হবে না আগে থেকে কি করে বলে যাচ্ছিস তুই? আগে তো চেষ্টা করে দেখি নাকি? নীরা সন্ধিয়ার গলায় বলল, চেষ্টা? তা কি করে চেষ্টা করবি তুই? নর্মতা দুর্বোধ্য হাসলো। নোটবুক থেকে একটা নীল রঙের কাগজ টেনে নিয়ে বলল, এইভাবে। নীরা বুঝতে না পেরে বলল, মানে? নর্মতা জবাব দিল না। নীল কাগজে মসৃণ জমিয়ে একের পর এক অগোছালো শব্দ গুছিয়ে সাজালো। তারপর এমন সম্বোধনটা ছিল, প্রিয়। তোমায় সম্বোধন করার জন্য চমৎকার কোনো শব্দ এই মুহূর্তে মাথায় আসছে না আমার, তাই সম্বোধনের উজ্জ রাখছি। তুমি তো জানো, নীরবতাতেই মিশে থাকে হাজারো আকুতি, হাজারো ভালোবাসা। তাই এই নীরবতা থেকেই না হয় খুঁজে না পাওয়া সেই নাম, চমৎকার সেই সম্বোধন। সেই সম্বোধনে কেঁপে উঠবে তোমার বুক, ঠোঁটে ফুটবে তৃপ্তির হাসি। আচ্ছা, তুমি আমি দুজনে কি এক? যদি একই হই, তাহলে কি তোমার স্বপ্নগুলো আমার স্বপ্নের মতোই ধোঁয়াশে? ভীষণ অগোছালো এই মনটা কি হঠাৎই ভীষণ অভিমানে আমার মতো খানিকটা অগোছালো হয়ে যায়? আমার হয়, খুব করে হয় জানো। হঠাৎ করে চমকে উঠি, হঠাৎ করে কান্না পায়, বুকে ব্যথা হয়, তার সাথে অসহনীয় এক শূন্যতা। সেই শূন্যতার মানে খাখা দুপুরে নেমে আসে কখনো নামে গড় বর্ষা। দুপুরে প্রখরতায় পুরে তামাটে এই মন, বর্ষায় হয় প্লাপুত, রক্তে ভেজা বান। বুকের কোথাও যেন তীক্ষ্ণ ব্যথা হয়। অযথা কান্নাগুলো গলায় এসে আটকে যায়। ছন্ন ছাড়া বাতাসে উড়ে যায় লম্বা চুল। উদাস চোখে বারবার পাতা ঝাপটায়, কিন্তু অপেক্ষা ফোরায় না। মন বলে, এই তো আসবে, এখনই তো আসবে, কিন্তু আসে না। কে আসে না? কেন আসে না জানি না, শুধু জানি অপেক্ষা ফোরায় না। এই অপেক্ষাটা বুঝি নির্বাক, অমর। এই অপেক্ষা হয়তো মৃত্যু নেই। আমি এই অপেক্ষার নাম দিয়েছি কি জানো? এই অপেক্ষার নাম দিয়েছি পেন অফ এক্সপেক্ট। আমার ছোট থেকে খুব ইচ্ছে একজন পত্রমিত্তা আমার হবে, একদম পুরাতন দিনের মতো। আচ্ছা, তুমি কি অনেক আগের যুগে চিঠি প্রেমের গল্প শুনেছ, যেখানে একটা চিঠিকে ঘিরে প্রেমিক প্রেমিকা কত আবেগ, কত অনুভূতি দেখাতো? রোজ কারো চিঠির অপেক্ষা করতো, কাঁপা কাঁপা বুকে সেই চিঠি পড়া, ঘুমহীন চোখে বুকের মাঝে গেঁথে নেওয়া, ইস কি অনুভূতি! আজকাল সহজলভ্য দিনগুলো এমন সহজ দুষ্প্রাপ্য বন্ধু কি সত্যি পাওয়া যায়? পাওয়া গেলে আমি পেতে চাই, খুব করে পেতে চাই জানো। প্রেম হোক বা না হোক, বন্ধুত্ব হোক, কেউ একজন আমার চিঠির অপেক্ষা করুক। চলতে থাকুক আমার নীল চিরকুটের গল্প। এই আধুনিক জগতের টানে অগোচরে তুমি আমি চিঠি নেওয়া দেওয়া করব। তুমি আমায় জানবে না, আমি তোমায় জানবো না। চিঠিতে কোনো সম্বোধন থাকবে না, শুধু থাকবে একাকাশ আবেগ, এক ঝুড়ি কথা, গল্প, আদুরে নাম। তারপর অনেক দিন পর যখন দুজনকে খুব করে চাইবো, ঠিক তখন আমাদের দেখা হবে। বিষয়টা মজার, হয়তো মজার, নয়তো মজার না। তোমার কাছে মজা লাগছে কিনা বুঝতে পারছি না, তবে আমি তোমার চিঠির অপেক্ষায় রইলাম। সেই তুমিটা যে কে হবে আমি জানি না, তবে কতটুকু জানি সেই তুমিটা আমার সে হবে। আজ এতটুকুই। ইতি শ্যামলতা। চিঠি পড়ে নিয়ে চোখ কপালে তুলল নীরা। অবিশ্বাস্য কণ্ঠে বলল, তুই সিরিয়াসলি চিঠি লিখে ফেললাম? এবার কি করবি? সেটা তো দেখতেই পাবি। তুই তো ফর্সা, তাহলে ইতি শ্যামলতা লিখলি কেন? নর্মতা হেসে বলল, নামটা সুন্দর লাগে তাই। কথাটা বলতে বলতে পাশের সারি থেকে দর্শনের একটা মোটা বই নিয়ে তার মলাটের মাঝে চিঠিটা রেখে দিল নর্মতা। নর্মতার কাজে প্রথম দফায় স্তব্ধ হয়ে বসে রয়ে হেসে ফেলল নীরা।
হাসতে হাসতে বলল, পাগল তুই? এখন লাইব্রেরি এসে কজন বই পড়ে শুনি? যে যার মতো বই এনে যার যার বই পড়ে। এসব বই পড়ার সময় কই? তারপর এই মোটা দর্শনের বই মলাটের নিচে কারো চোখেই পড়বে না তোর ছোট্ট চিঠি। আর পড়লেও হাসতে হাসতে মরে যাবে। নর্মতা এসে বলল, মরলে মরলো, বাংলাদেশে 16 কোটি মানুষের মাঝে একজন হাসতে হাসতে মরে গেলে দেশের অর্থনৈতিক ভয়াবহ ক্ষতি হবে না? নীরা হঠাৎই গম্ভীর কণ্ঠে বলল, আর যদি হয়? মেয়ে ফাজলামো করে। নর্মতা আত্মবিশ্বাস নিয়ে বলে, চিঠি পড়েই বুঝতে পারবো। সেই চিঠি রেখে সে উত্তেজনায় ঘুম হলো না নর্মতার। নীরাকে ফোন দিয়ে বারবার চালাতে লাগলো। মনের মধ্যে ঘুরতে লাগলো একটাই প্রশ্ন, কি হবে কি হবে? আদৌ কি কারো চোখে পড়বে? এই পর্যন্তই ছিল নীল চিরকুট গল্পের প্রথম পর্ব। নিচে আছে লেখিকার ছোট নোট 1, 2টা নোট আছে। এই গল্পটি রোদ শুভ্র জুটি নিয়ে লেখার কথা ছিল, কিন্তু সঙ্গত কিছু কারণে ক্যারেক্টারগুলোর নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে, যা 2 দিন আগে গ্রুপে জানিয়ে দেওয়া হয়েছে। আমি খুব চাপের মধ্যে আছি, তাই দয়া করে গল্পের জন্য প্রেশার ক্রিয়েট করবেন না। আমি সময় মতো কন্টিনিউ করে যাব ইনশাল্লাহ। আর এখন আমি একটা কথা বলছি যে এই গল্পটা আমি পড়িনি কখনো, বাট সবার কাছে শুনছি যে সবাই বলে যে এটা অনেক অনেক ভালো, তাই প্রথম প্লটটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কাছে যদি ভালো লাগে, আপনারা যদি চান, তো আমি পরবর্তী থেকে কন্টিনিউ করবো। আর যদি না চান তো আমি এমনি নিজে পড়বো, বাট ভয়েস দিব না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।